আসসালামু আলাইকুম। আজকে একজন মানবতার ফেরিওয়ালার মুখোশ উন্মোচন করব। আমরা ভিডিওতে দেখি যে অনেক কনটেন্ট ক্রিয়েটর অনেক মানবিক হিসেবে তাদেরকে আমরা চিনি। আসলে তারা বাস্তবিকভাবে কতটা মানবিক? নাকি শুধুমাত্র ভিডিওর প্রয়োজনে তারা মানবিক হয়? আপনি একটা মানুষকে একটা রাস্তা দেখিয়ে দিলেন পরামর্শ দিয়ে। এটাও কিন্তু একটা সওয়াবের কাজ। এটাও কিন্তু একটা মানবিক কাজ। একটা মানুষ রাস্তা পার হতে পারছে না। আপনি তাকে ধরে রাস্তাটা পার করে দিলেন। এটাও কিন্তু একটা মানবিক কাজ। একটা চিপসের প্যাকেট রাস্তার মধ্যে পড়ে আছে। আপনি প্যাকেটটা তুলে ডাস্টবিনের মধ্যে রাখলেন। এটাও কিন্তু একটা মানবিক কাজ। অর্থাৎ শুধু ভিডিওতে আপনি টাকা দিয়ে সহায়তা করবেন। কারণ এখানে আপনার রেভিনিউ আসতেছে, সেই রেভিনিউর একটা অংশ আপনি শেয়ার করছেন। এটা আপনার স্বার্থে। কিন্তু আপনি স্বার্থের বাইরে আপনি কাউকে হেল্প করবেন না। এই বিষয়টা কিন্তু খুব খারাপ লাগে। আমরা ভিডিওতে দেখি যতক্ষণ ক্যামেরা চালু থাকে ওরা ততক্ষণ মানবিক। যদি মনিটেশনটা বন্ধ হয়ে যেত, ফেসবুকে যখন মনিটেশন ছিল না, তখন তো মানবতার ফেরিওয়ালা খুব কম দেখেছিলাম। তখন মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা যাদেরকে চিনতাম তারা হচ্ছে পলিটিক্যাল কর্মী যারা রয়েছেন, পলিটিক্যাল লিডার যারা রয়েছেন, তারা কি করতো? একটা কলা দিয়ে ২০ জনে মিলে ছবি তুলতো। একটা রোগীকে একটা কলা দিচ্ছে আর ২০ জনে মিলে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো। তারপর করোনার সময় দেখছিলাম যে আমি লালখান বাজারে দেখলাম একটা মাস্ক দিচ্ছে একজন নেতা, একজন মানুষকে মাস্ক ফ্রি দিচ্ছে। প্রায় ১৫ থেকে ২০টা মাস্ক নিয়ে এসেছিল তারা, একটা ব্যানার নিয়ে ছবি, ভিডিও, ফটো সেশন প্রায় আধা ঘন্টা থেকে ১ ঘন্টা তারা করলো। একটা মাস্ক দিচ্ছে আর ২০ জনের ধরে মাস্কটাকে ধরে ছবি তুলে দিচ্ছে। তো এই হচ্ছে তখন আমরা মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনতাম যারা পলিটিক্যাল কাজ করে তারা কিন্তু তাদের ফায়দা লুটার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো ছাড়তো। মানে ছোট একটা কাজ করবে কিন্তু এটাকে বিশালভাবে কিন্তু এটাকে ছড়িয়ে দিবে। ঠিক আছে? মানে মানুষের সিম্পিথি পাওয়ার জন্য। যাই হোক, মানবিক কাজগুলো যারা করে আপনারা হয়তো তাদেরকে অনেক সময় ভিউ ব্যবসায়ী বলেন। কিন্তু ভিউ ব্যবসায়ী বলেন আর যাই বলেন, ব্যবসা কিন্তু ভালো জিনিস। ব্যবসা তো খারাপ জিনিস না। এখন আপনি ব্যবসা করে যদি মানুষের উপকার করেন, সেটা কিন্তু আরও ভালো। এখন তারা হয়তো ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করছে। সেই টাকা থেকে একটা অংশ তারা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। কারণ এমনিতে তো কেউ ভিক্ষুকদেরকে এত টাকা দিচ্ছে না। ৳৫০০, ৳১,০০০, ৳১৫০০, ৳২,০০০, ৳২০,০০০, ৳৩০,০০০ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ৩ লাখ, ২ লাখ, ১.৫ লাখ এরকম টাকা দিচ্ছে। তো এরকম টাকা তো সচরাচর যে কেউ ভিক্ষুকদেরকে দিয়ে দেয় না বা অসহায় মানুষকে দিয়ে দেয় না। তো এই কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে কিন্তু অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। ভিউ ব্যবসায়ী বলেন, যাই বলেন, মানুষের তো উপকার হচ্ছে। তো এই কাজগুলোকে আপনারা কখনো বন্ধ করবেন না প্লিজ। প্রয়োজনে উৎসাহিত করবেন। কিন্তু আমার কাছে একটা বিষয় খুব খারাপ লেগেছে। আপনারা জানেন আমি ২০১৬ সালের মে মাস থেকে কিন্তু আমি ইউটিউবে কাজ করি। তো আমি যখন ইউটিউবে কাজ করা শুরু করি, যখন আমি ইউটিউব থেকে ইনকাম করি, তখন তো আমার ইউটিউব থেকে ইনকাম শুরু হয়। ২০১৬ সালের মে মাস থেকে আমার চ্যানেল অটো মনিটাইজড। তখন থেকে আমার ইনকাম শুরু হয়। তখন আজকের দিনে অনেকে ফেসবুকে অনেক জনপ্রিয় মিলিয়ন, মিলিয়ন ফলোয়ার লাখ, লাখ টাকা কামাচ্ছে। তখন তো ওরা ইউটিউবেরটাকে চিনত না তেমন একটা। তাদের অনেকে। ইউটিউব চ্যানেলও ছিল না তাদের। ফেসবুকে তো তখন মনিটাইজেশন ছিলই না। অনেক পরে আসছে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো ২০২৬ সালের মে মাসে আমার তো ১০ বছর হয়ে যাবে ইউটিউব ক্যারিয়ারে, অনলাইন ক্যারিয়ারে ধরতে গেলে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমার ফেসবুকে একটু কাজ করা দরকার। ফেসবুকে কাজ করতে আমার মন চাইলো এবং আমি মানবিক কনটেন্টগুলো নিয়ে কাজ করতে চাই। এরকম একটা নিশ আমি সিলেক্ট করলাম নিজ থেকে যে আমি যদি আল্লাহ পাক কখনো আমাকে কবুল করে, সোশ্যাল মিডিয়াতে যদি আমার চ্যানেল, আমার পেজটা যদি কখনো মনিটেশন হয়, ভিডিওগুলো র্যাঙ্ক করে, আমি মানবিক কাজগুলো করব। আমার আয়ের একটা বিশাল অংশ আমি মানবিক কাজে ব্যয় করব। এরকম একটা নিয়ত আল্লাহ পাক যদি কবুল করে, নিয়ত একটা আছে আমার। তো আমি চিন্তা করলাম আমি এ ধরনের ভিডিও যারা তৈরি করে এরকম কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমি নক করি। তাদেরকে মেইল করি আমার পরিচয়টা দিই, আমার চ্যানেলের নাম সহ। তাদের কাছে আমি নাম্বার চাই। তো তেমন একটা রেসপন্স পাইনি। ২-৩ জন আমাকে রেসপন্স করেছেন, তাও নাম্বার দেন নাই। তো একজনের নাম্বার অনেক কষ্ট করে আমি কিন্তু কালেক্ট করি কোনো একটা মাধ্যমে। নাম্বারটা কালেক্ট করার পর আমি তাকে মেসেজ দিই। মেসেজ দেওয়ার পর সে কিন্তু আমাকে কোনোভাবে সহায়তা করেন। আমি কিন্তু তার কাছে টাকা চাইনি। আপনারা কিন্তু স্ক্রিনটা দেখলে বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু আমি তাকে নক করি। আমি সালাম দিয়েছিলাম। আমি কিন্তু তার নাম্বার এবং কি নামটাকে কিন্তু আমি হাইড করে দিচ্ছি। কারণ এগুলো নিয়ে পরবর্তীতে ঝামেলা হোক এটা আমি চাই না। কারণ আমি আসলে এ ধরনের ঝামেলা থেকে একটু দূরে থাকতে চাই। ঠিক আছে? নিজের টেনশন থাকে অনেক সময়।
তো চাই না নতুন করে কোনো একটা ঝামেলা আমার সাথে হোক কারো। আমি জাস্ট আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করলাম, যেহেতু আমিও সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমারও কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তো এখান থেকে কিন্তু একটা শিক্ষা আছে। আমি কিন্তু ভিডিওর লাস্টে কিন্তু সেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আজকের কন্টেন্টটা তৈরি করছি। আমি কিন্তু এমনিতে কন্টেন্ট তৈরি করি না, আমার প্রত্যেকটা কন্টেন্টে একটা মেসেজ থাকে। তো আমি এখানে লিখলাম যে সালাম দিলাম, আপনি কেমন আছেন? তিনি লিখলেন ভালো। তারপর আমি ওনাকে লিখলাম যে ভাই আমার একটু পরামর্শ দরকার আপনার থেকে। আমি আপনাকে সামনাসামনি ২ বার দেখেছিলাম। যে জায়গায় দেখেছিলাম সেই নামটাও লিখলাম। বিরক্ত হবেন বা রাগ করবেন হয়তো, তাই পরামর্শ নিই নাই সরাসরি। আমি ভাই ৮.৫ বছর ধরে ইউটিউবে কাজ করি ট্যাগ ক্যাটাগরিতে। ফেসবুকে কাজ করা হয়নি। ফেসবুকে সফলতা পাইনি, ইউটিউবে আলহামদুলিল্লাহ অনেকের ভালোবাসা পেয়েছি। তাই ফেসবুক নিয়ে আমার কিছু পরামর্শ দরকার। আমি আপনাদের মতো কনটেন্টগুলো নিয়ে কাজ করতে চাই। একটা সৎ পরামর্শ দিয়ে আমাকে হেল্প করবেন প্লিজ। আমি কিন্তু টাকা পয়সা চাইনি। আপনার মেসেজগুলো পড়লে বুঝতে পারবেন। আমি জাস্ট একটা পরামর্শ চাচ্ছিলাম আমি কীভাবে আগাতে পারি। কারণ অলরেডি তারা কয়েকটা পেজ, তাদের মিলিয়ন, মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের। তাদের ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউজ আছে। তো আমি কিভাবে আগাতে পারি সেজন্য আমি চাচ্ছিলাম যে তাদের কাছ থেকে সাথে যদি একটু কথা বলতে পারি, ২, ৪, ৫ মিনিট যদি তারা আমার কাছে টাকা চায়, আমি প্রয়োজনে টাকা দিব। তারা আমাকে একটু সৎ পরামর্শ দিবে যে ভাই আপনি এইভাবে কাজ করেন, আপনি ভালো করতে পারবেন। বা তিনি আমাকে বলতে পারতেন যে আপনি কি পরামর্শ চাচ্ছেন। মেসেজ সিন করছে, কিন্তু আপনারা দেখছেন মেসেজ কিন্তু সিন করছে, কিন্তু কোনো ধরনের রিপ্লাই করেনি। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। কারণ তারা কিন্তু হয়তো মন থেকে চায় না আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হোক, আরেকজন প্রতিযোগী তৈরি হোক, এটা কিন্তু চায় না, মন থেকে চায় না। আরেকজন কম্পিটিটর থাকুক এটা চায় না। সে চায় যে তার ১ মিলিয়ন ভিউজ শুধু তার থাকুক। এই ১ মিলিয়ন ভিউজটা ভাগ হয়ে আরেকজনের ভিডিওতে যাক, এটা সে চায় না। যার কারণে সে কোনো ধরনের রিপ্লাই দেয় নাই আমাকে। মানে কত কী পরিমাণ হিংসুক হলে একটা মানুষ এরকম হতে পারে। জাস্ট একটা পরামর্শ চেয়েছিলাম। আপনার কাছে কিন্তু আমি টাকা চাই নাই। এখন এই ভিডিওটা থেকে আপনাদের শিক্ষণীয় কী? আপনাদের নিজেদের চেষ্টায় আপনাদেরকে এগোতে হবে। কারো আশায় থাকা যাবে না। অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না। এটাও কিন্তু শিক্ষণীয়। যাচাই বাছাই করবেন ভালোভাবে। একটা মানুষ আসলে ভালো কিনা, কতটা ভালো। আমরা ভিডিওর মধ্যে অনেক কিছুই তো দেখি। আসলে সব কিছু কি সত্যি? সব কিছু সত্যি না। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি ফেসবুকে মনিটাইজেশনটা বন্ধ করে দিক, আপনি কয়জন ভালো মানুষ খুঁজে পাবেন? ভালো কনটেন্ট ক্রিয়েটর কয়জনকে আপনি খুঁজে পাবেন? এত লম্বা, লম্বা লেকচার দেয়া পাবলিকগুলোকে আপনি আর তখন পাবেন না। খুব খারাপ লাগলো আমি পরামর্শ পাইনি। সেজন্য আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে যে মেসেজটা আমি দিতে চাই, নিজের চেষ্টায় বড় হবেন। সর্বোচ্চ চেষ্টা করে যাবেন নিজে, নিজে। অনলাইনে এখন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। ভিডিও দেখে শেখেন। কোনো কিছু না পারলে নিজের চেষ্টা করে যান। একটা সময় কিন্তু আপনি সফলতা পাবেন। হয়তো একটু লেট হবে। যাদের মেন্টর নেই, তারাও কিন্তু একটা সময় সফলতা পায়। আমি যখন ইউটিউবে ১ম কাজ করা শুরু করি, আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। কেউ আমাকে বলে নাই যে আপনি টেক ক্যাটেগরির পাশাপাশি আরেকটা ক্যাটেগরি নিয়ে কাজ করেন। এরকম একটা পরামর্শ কেউ দেয় নাই। ইন্ডিয়ান অনেক বড়, বড় ইউটিউবারদের সাথে কিন্তু আমার কথা হতো। বাংলাদেশের অনেক বড় ইউটিউবারের সাথে কথা হতো আমার ক্যাটেগরির। কিন্তু তারা কখনো আমাকে একটা সৎ পরামর্শ দেয় নাই যে, "তানিম ভাই আপনি অন্য একটা নিশ নিয়ে পাশাপাশি কাজ করেন।" কখনো ভালো পরামর্শ কেউ দিতে চায় না। দেখবেন আপনার সাথে সঙ্গ দিবে। কিন্তু ভালো কেউ চায় না। কেউ চায় না আপনি উপরে উঠেন। কিন্তু আপনার নিজেকে চেষ্টা করে উপরে উঠতে হবে। আপনি যখন সফল হবেন, তখন ওই মানুষগুলো দেখবেন যে আপনাকে একদিন ডাকবে আপনার সফলতার গল্পগুলো শোনার জন্য। তখন তারাই কিন্তু আপনাকে ডাকবে। তারাই কিন্তু আপনার সাথে কোলাবোরেশন করতে চাইবে। যখন একদিন আপনি সফলতা পাবেন। সফল হওয়ার আগ পর্যন্ত কেউ আপনাকে পাত্তা দিবে না। এগুলো থেকে শিক্ষা আছে কিন্তু। আপনারা সর্বোচ্চ চেষ্টা করে নিজেরা এগিয়ে যান। কারো দিকে তাকাবেন না। আসসালামু আলাইকুম।